মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। যেখানে যেখানে হাওয়া খারাপ, গো ব্যাক স্লোগান তোলো। বাড়ি বাড়ি গিয়ে এখন থেকে ধমক দেওয়া শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে ভোটের দিন তোমরা বেরিও না, তোমাদের ভোট অন্যজন দিয়ে দেবে, তোমাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে। দিদি আমাকে ভয় পেলে আমি মনে করবো আমার রাজনীতি লাইন পাক্কা ঠিক আছে। দিদি ভাবলো অধীর চৌধুরী হারানোর পর ভেবেছিল আপদ গেল, কিন্তু দিদির জন্য আমি আপদের থেকে বড় বিপদ হতে চলেছি। আপদ যায়নি, আপনার বলে বিপদ হতে চলেছে, সেটা বুঝেই আপনি আন্দাজ করেই এখানটাই পদযাত্রা শুরু করে দিলেন। বিরোধীদের বাধা দান, আক্রমণের ঘটনা ঘটছে, অভিযোগ উঠছে সমস্ত ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের তো স্টাইল, এটা মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। যেখানে যেখানে হাওয়া খারাপ, গো ব্যাক স্লোগান তোলো, দিয়ে বার্তা দাও যে তৃণমূল ছাড়া কিছু হবে না। যদি আমরা ক্যান্ডিডেটকে গো ব্যাক করে তাড়িয়ে দিতে পারি, তাহলে তোমরা ভোট দিতে এসে কী করবে? দিদির এটা স্টাইল হয়ে গেছে। এখন দিদি আরেকটা স্টাইল নিয়েছে, অর্থাৎ মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে চাইছে তৃণমূল তাদের বাহিনীর মাধ্যমে। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে সারফেস সব ঠিক আছে, উপর উপর আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, হ্যান আছে, ত্যান আছে, অবজারভার আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুটে মানুষের মধ্যে যে ভয় বা ভীতির বাতাবরণ, সেইটাকে কাটানোর জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করা উচিত। সেইটা যদি না কাটে, তাহলে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারবে না। দিদি জানে যে এসপি, ডিএম, ডিজি, আইজিকে সরাবে নির্বাচন কমিশন, তাই গ্রাসরুটে সিভিক থেকে আরম্ভ করে ভিলেজ পুলিশ থেকে আরম্ভ করে এএসআই, টাউনবাবু, এসআই সব আগে থেকেই টিম তৈরি করে রেখে দিয়েছে। তাদেরকে কী কী করতে হবে তার গাইডলাইন দিদি দিয়ে রেখেছে। অতএব উপর থেকে কী হচ্ছে সেটার জন্য আমি অন্তত মনে করতে পারি না সব ঠিকঠাক আছে। অল ইজ নট ওয়েল আমি মনে করতে পারি না এটা। কারণ আপনাকে ভোট দিতে বাধা দেওয়া হবে। যদি প্রার্থীকে বাধা দেওয়া হয় ভোট দানে, এই প্রচারে, তাহলে ভোটারকে কী করে আপনি আটকাবেন? আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার থেকে বলবো আমরা আজ চলুন? সেই জায়গাটায় নির্বাচন কমিশনকে আরও বেশি গ্রাসরুটে নেমে অলি গলি পাড়া সর্বত্র গিয়ে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। ইন্সপায়ার কনফিডেন্স অ্যামং দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ ভোটার যারা, তাদের মধ্যে বিশ্বাস তৈরি করার চেষ্টা করতে হবে যে হ্যাঁ তুমি আরামসে আসতে পারো, আমরা সব আছি। এই ভোট ট্রাইব্যুনালে, তাই তো বলছি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হোক যে 23 তারিখ পর্যন্ত আমরা আরও বেশি সক্রিয়তার সঙ্গে যেগুলোকে ট্রাইব্যুনালে পাঠানো ডেলিটেড হয়েছে সেগুলোকে আমরা নর্মালাইজ করার ব্যবস্থা করছি। অ্যাডজুডিকেশনে যারা আছে তারা তো চলবেই, ট্রাইব্যুনালে যারা ডিলিটেড হয়ে গেছে তাদের তো রাজ্য সরকার দাবি করতেই পারে। সুপ্রিম কোর্টের তো রায় একটা জায়গায় থেমে থাকেনি, যেমন যেমন পরিস্থিতি হয়েছে সুপ্রিম কোর্ট তেমন তেমন রায় দিয়েছে। আরেকটা দাবি করা যেতেই পারে যে আমরা সব ব্যবস্থা করছি, আপনি সময় দিন। সুপ্রিম কোর্ট আরেকটা আদেশ দিতেই পারে। আমরা কী করে ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট যা বলেছে তার বাইরে কিছু হবে না? সুপ্রিম কোর্ট তো ইনফ্লেক্সিবল কোনো ইনস্টিটিউশন নয়। সুপ্রিম কোর্টে আজকে যা বলছে কালকে তার থেকে সুপ্রিম কোর্ট সরেনি এমন তো কোনো ব্যবস্থা নেই। আগে কি জুডিশিয়ারি কখনো ইনভলভ হয়েছিল ভোটার লিস্ট তৈরিতে? প্রথম। সেখানটা রিভিউ করার জন্যে বলতেই পারে, সুপ্রিম কোর্ট দেশেই যাচ্ছে, বলতেই পারে। কই পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা আছে? আমার তো বক্তব্য তাই। এত কথার কে, যত আইন কানুন জানি না আমরা। মানুষের ভোট দেওয়ার অধিকারকে রক্ষা করতে হবে, এটাই আমাদের সংবিধান বলেছে। সেই সংবিধানকে রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা তো অনস্বীকার্য। সুপ্রিম কোর্টে দেখতে হবে যে কনস্টিটিউশনাল রাইট আমি এনজয় করতে পারছি কি পারছি না। রাইট টু ভোট ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। সেই জায়গাটা এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট মাথা ঘামাচ্ছে বলেই তো একের পর এক প্রক্রিয়া শুরু হয়েছে, একের পর এক মেজারমেন্ট নেওয়া হয়েছে, একের পর এক ব্যবস্থা হয়েছে। আগামী দিনই বা ব্যবস্থা হবে না কেন? 6 তারিখ আছে, 23 তারিখ অনেক লম্বা দূর আছে। মুখ্যমন্ত্রী ধরুন এটা পরিকল্পনাই ছিল না যে রোড শোটা করা। আগের দিন সন্ধ্যে 7টা পর ডিসিশন হলো, তাই ধরুন আপনাকে বিক্ষোভ দেখিয়েছে, কালকে দেখিয়েছে,
ওদের কি মনে হচ্ছে যে বরং করে আবার অধীর চৌধুরী নামলে অধীর ম্যাজিকটা আবার ফিরে আসবে? দেখুন, সেটা কার মনে যায় না, তো দিদির তো নিশ্চয়ই মনে হচ্ছে। দিদির মনে হচ্ছে বলে দিদি তার প্রতিক্রিয়ায় এটা করছে। 3 বারের মুখ্যমন্ত্রী, তার হঠাৎ রাস্তায় নামার কেন প্রয়োজন হলো আমি জানি না। তবে আমার ভালো লাগছে যে যদি দিদি আমাকে টার্গেট করে রাস্তায় নামে, আমি কিন্তু খুশি হব। কারণ দিদি আমাকে ভয় পেলে আমি মনে করব আমার রাজনীতি লাইন পাক্কা ঠিক আছে একদম। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য দাঙ্গা করিয়েছিলে দিদি, সেই দাঙ্গায় হিন্দু মুসলমানের রক্তারক্তি হলো, সেই দাঙ্গায় হিন্দু মুসলমান ভোটের বিভাজন হলো। তৃণমূলের বিধায়ক বলে দিল 70 ভাগ হিন্দু 30 ভাগ মুসলমান। সেই ভিডিও ক্যাসেট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হলো। লক্ষ্য অধীর চৌধুরীকে হারাতে হবে, তাই হিন্দু ভোট বিজেপিতে ঠেলতে হবে। অধীর চৌধুরী হারুক, তাহলে আমার হবে। তো দিদি ভাবলো, অধীর চৌধুরীকে হারানোর পর ভেবেছিল আপদ গেল, কিন্তু দিদির জন্য আমি আপদের থেকে বড় বিপদ হতে চলেছি। আপদ যায়নি, আপনার জীবনে বিপদ হতে চলেছে, সেটা বুঝেই আপনি আন্দাজ করেই এখানটাই পদযাত্রা শুরু করে দিলেন যে আমি মুখ্যমন্ত্রী 3 বারের, ম্যাজিক জানি আমি সব করে দেবো, আমি এলাম আর সব হয়ে গেল। তার সঙ্গে দিদি স্ট্র্যাটেজি পাল্টে দিচ্ছে। আমাকে কিছু কুকুরছানা ভেউ ভেউ করতো, গো ব্যাক গো ব্যাক, এখন তারা সেটা বন্ধ করে দিচ্ছে। আজ থেকে তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে অধীর চৌধুরী যেখান দিয়ে যাবে জনসংযোগ করতে, কোনো মানুষ যেন মুখ তক না বাড়ায়, দরজা তক না খুলে। অর্থাৎ দিদির দলের লোক যে ওয়ার্ডে আমার প্রচার জনসংযোগ, সেখানে কারফিউ জারি করতে চাইছে, পার্টিগত কারফিউ, সরকারি কারফিউ না। দিদি কালকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিচ্ছে। কালকে এসে দিদি তার খোকাবাবুদের, তার ক্যাডারদের বলে গেছে, তোমরা ডাইরেক্ট অধীর চৌধুরীর বিরুদ্ধে গো ব্যাক না বলে এই লাইনে হাঁটো। তারা চেঞ্জ করে দিয়েছে। আমার এখন আশঙ্কা একটা, বাংলার মুখ্যমন্ত্রী গতকাল যে ছিল তাতে কি পরিকল্পনা তিনি করেছেন এবং পরামর্শ দিয়ে গেছেন। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য বড়ুয়াতে হেলিকপ্টার থেকে নেমে দিদি বলেছিলেন দাঙ্গা লাগাও। আজ সেই বড়ুয়াতে আবার খোকাবাবু যাচ্ছে, দিদির কোনো বাণী নিয়ে যাচ্ছে। আমার এখন আশঙ্কা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির পক্ষ থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে। আমি খুবই আতঙ্কিত এই নিয়ে। প্রত্যেকটা মানুষকে বলবো, মুর্শিদাবাদের হিন্দু মুসলমান কোনো সময় কোনো সাম্প্রদায়িক উত্তেজনার দ্বারা আক্রান্ত হবেন না। আমরা নিজেদের মধ্যে বিভাজন করব না। সরকারি দল, সে বিজেপি হোক তৃণমূল হোক, দাঙ্গা তাদেরকে সহায়তা করে, আমাদেরকে নয়। আমরা মানুষের স্বাধীন মতামত প্রকাশক, তার দাবিদার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভায় আমাকে হারানোর জন্য যে দাঙ্গা করেছিল, তার পরিকল্পনা যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার কারণে যে ভোটের বিভাজন হয়েছিল, বহরমপুর বিধানসভাতেও তিনি একই জিনিস করবেন বলে আমি আশঙ্কা প্রকাশ করছি এবং আপনাদের সামনে তা আমি স্পষ্ট করে বলতে চাইছি। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে সব কিছু সম্ভব। হীরা থেকে জিরা উনি সব কিছু করতে পারেন। একটা অমানবিক, নিষ্ঠুর, একটা নির্মম মুখ্যমন্ত্রী, তার 15 বছরের কার্যকালে প্রমাণ করে দিয়েছেন তিনি। মানুষের ব্যথা, মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ তিনি অনুভব করতে পারেন না। তার দরকার ভোটে জেতা আর জীবনে খোকাবাবুকে প্রতিষ্ঠা করা। একজন স্টুডিও পাড়া মঙ্গলবার থেকে বন্ধ, সিনেমা সিরিয়াল শুটিং এর সমস্ত শুটিং, শিল্পী টেকনিকদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি। দেখুন, এই যে ভদ্র মারা গেছে রাহুল বলে, যা এত বড় একটা আর্টিস্ট, সে প্রগতিশীল লোক ছিল, কিছুটা বাম ঘরানার লোক ছিল বলে পরিচিত। তার মৃত্যুতে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না, কারণ সে মমতা ব্যানার্জির অনুগত কোনো শিল্পী নয়। তাই মমতা ব্যানার্জি মাথা ব্যথা নেয়। বেরোনোর কথা বাদ গেল, এই ভোটার লিস্ট থেকে এবারের ভোটারদের নাম কাটানোর চেষ্টা হতে পারে। এবারের ভোটার লিস্টে বাকি সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, যাবে কোথায়? ট্রাইব্যুনালে হলে বা কী হবে? সাধারণ মানুষের সমস্যা বাড়লো, গরিব মানুষ, তারা ট্রাইব্যুনালে গিয়ে উকিলের খরচা দেবে কোত্থেকে? হ্যাঁ, এখানে বিচারকরা কোথায় বসে তা ঠিকানা আমি আপনি জানি? বলুন, সাধারণ মানুষ জানে? আমাকে অনেকে বলছে, অনেক মহিলা বলছে, দাদা আমরা কি ভোট দিতে পারবো না? আমরা তো সমর্থন করি আপনাকে। কালকেই বলছি একটা জায়গায় গিয়েছিলাম প্রচারে, আমি তো চেষ্টা করবই। তারপর দাদা উদাহরণ হিসেবে নিয়ে এলাম, এটাকে রেফারেন্স করে সব মানুষ চেষ্টা করতে পারে। আমরা যেটা করেছি মহাতাব শেখকে সামনে রেখে,
যেভাবে আমরা ট্রাইব্যুনাল থেকে পাস করিয়ে নিয়ে এলাম, এরকম এটাকে রেফারেন্স করে হাজার হাজার মানুষ করতে পারে, কিন্তু ট্রাইব্যুনাল তো চলবে, হাজার হাজার মানুষ, ভোট তো দেরি আছে, 23 তারিখে ভোট, তার আগে করে ফেলুক সব, তার আগে সব করে ফেলুক। রাজ্যকে আমি চাপ দিতে চাই, দাবি করতে চাই, 23 তারিখে ভোটের আগে আপনি একটা জায়গায় 10টা কোর্ট বসান, নির্বাচন কমিশনকে বলে, বিচার ব্যবস্থাকে বলে, সুপ্রিম কোর্টকে বলে, সব সমস্যা সমাধান করুন বাংলায়। খালি সমস্যার নামে বাংলার মানুষের আবেগকে, বিরক্তিকে, তাদের অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে আপনি ভোটের বাক্সে তৃণমূলের জন্য ভোট চাইবেন না। আপনি চালাকি করেছেন বাংলার মানুষের সঙ্গে। এসআর প্রক্রিয়ায় আপনি সমর্থন করেছিলেন, আপনি বলেছিলেন সব থেকে শেষে আমার নাম উঠবে। বুদ্ধিমান মমতা ব্যানার্জি, তোমার খোকা আর খুকি সবাই মিলে কিন্তু নাম আগেই তুলে দিয়েছে। খোকাবাবুরও নাম আছে, আমাদের দিদিরও নাম আছে, খোকা খুকির নাম উঠে গেছে, বাকি বাংলার মানুষ বাড় মে যায়। ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এবং গত কয়েকদিন আগে মালদা যে ঘটনা ঘটেছে, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এসআইআর এবং 16 অ্যামেন্ডমেন্ট বিল এটা গুলিয়ে দেওয়া হয়েছে, এবং এই নিয়ে আন্দোলন করা হয়েছে, মানে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে। यह तो दोनों दो पार्टी के बीच ऐसा ही तनातनी चलेगी। कोई कहेगी ये एनआरसी की पक्ष, कोई कहेगी ये एनआरसी की विपक्ष, और रूप बदलते हुए अभी एसआर की पक्ष, एसआर की विपक्ष। ये नोटों की देखते देखते बंगाल के मानुष, बंगाल के आम जनता हैरान हो चुके हैं। सीएम ने कहा कांग्रेस के साथ मिलकर चुनाव आयोग के खिलाफ आंदोलन करेंगे, करना चाहते थे, कांग्रेस ने नहीं माना। क्या कहना चाहिए? सीएम ने कहा कांग्रेस के साथ मिलकर चुनाव आयोग के खिलाफ आंदोलन करेंगे। सबसे पहले राहुल गांधी जी ने ये मुद्दे उठाए थे, ये सबको जानकारी है। और सिर्फ यही नहीं, राहुल गांधी ने सारे विपक्ष दल की नेतागण को आमंत्रित करने के बाद एसआर प्रक्रिया में जितने गफलत है और खामियां रही, ये सारे विपक्ष दलों की नेतागण के सामने उन्होंने पेश किए थे। ये सबने देखा आपने। उस मीटिंग में हमारे सीएम साहब के भतीजा भी शामिल रही, लेकिन बाद में सारे टीएमसी पार्टी चुप्पी साध ली जब राहुल गांधी बिहार में एसआर की प्रक्रिया और इसके साथ साथ वोटरों को वंचित करने की खिलाफ जंग छेड़ी, तो ममता बनर्जी की जुबान से एक लफ्ज नहीं निकली, वो भी चुप्पी साधी रही। जब बंगाल में एसआर की प्रक्रिया शुरू होने वाले थे, तब उन्होंने ये कही थी कि मैं एसआर की प्रक्रिया होने नहीं देंगे, और यहां तक कि अगर एसआर की प्रक्रिया होगी तो खून की नदियां बंगाल में बह सकते। और मैं मुख्यमंत्री होने के नाते ये दावा करते हैं कि बंगाल के लोग चिंता ना करो, एसआर प्रक्रिया में जो भी होना है होने दो। अंतिम वोटर की रूप से मैं शामिल होंगे। मेरे शामिल होने के बाद सारे बंगाल के हर वैध वोटर को इलेक्टोरल रोल में, मतदाता सूची में शामिल करने के बाद मैं लास्ट अंतिम व्यक्ति एक महिला होगी जो मतदाता सूची में आपका नाम लिखाएगा। तो कहाँ गई दीदी आपकी ये वचन? अभी गायब हो गया क्या? अब चालाकी कर रहे हैं, अभी कांग्रेस पे आरोप थोप रहे हैं। लगता है मुझे बंगाल में दीदी के सामने कांग्रेस एक बड़ा मुसीबत बन के खड़े हो गए, इसलिए न जाने हर बात में वो कांग्रेस को ठोक ले, कांग्रेस के खिलाफ
आलोचना करना शुरू कर दिए हैं। इसमें ये साफ जाहिर होते हैं कि इस कांग्रेस पार्टी की आज की जो माहौल बनते जा रहे हैं, खासकर मुर्शिदाबाद, मालदा, दिनाजपुर, पुरुलिया और बगड़े बगड़े जगह में वो ममता बनर्जी को सता रही है और इसके चलते वो कांग्रेस के खिलाफ अपना निशाना साध रही है। पैदल चली पदयात्रा की, इसमें कोई बुढ़िया मतलब अन्याय तो नहीं है, कोई भी कर सकते हैं। मैं भी जनसंयोग के लिए पदयात्रा करते रहते, लेकिन जो चौंकाने वाली बात यह है कि आज तक ममता बनर्जी कभी किसी चुनाव में मुर्शिदाबाद की और खासकर हमारे बहरमपुर शहर में आकर पदयात्रा किए, ये हमारे याद में नहीं है, क्योंकि वो नहीं हुई। लगातार 3 बार मुख्यमंत्री बनने के बाद भी ऐसा क्या हुआ, क्या वजह थे कि इस बार ममता बनर्जी का अचानक जब वो चुनावी प्रचार में दौरा किया मुर्शिदाबाद, तो अचानक क्यों त्वरित गति से बहरमपुर शहर में उनको पदयात्रा करने की जरूरत हुई? ये जरूर सवाल है और ये सवाल का जवाब ये है कि बहरमपुर में इसलिए कि मैं यहाँ चुनाव लड़ रहे हैं, इसलिए मुझे हराने के लिए वो कोई कसर नहीं छोड़ने वाली। और इससे मुझे और डर है क्योंकि पिछले बार लोकसभा चुनाव में मुझे हराने के लिए दंगा फैलाई गई थी उनकी तरफ से, और इस बार भी मुर्शिदाबाद में ममता बनर्जी की तरफ से, ममता बनर्जी की आदेश निर्देश पे एक साजिश होने की काफी संभावना है, जैसे एक दंगा फैला जाए। एक दंगा फैलाने के बाद ध्रुवीकरण की राजनीति में और तेज लाने की मौका मिलेगी ममता जी। इसलिए यह आकलन करने के बाद अगर उनको लगे कि दंगा करना ही सही होगा तो दंगा भी करा सकते हैं, ये मेरा आशंका है।